বর্ধমান ট্যুরে ডিজিটাল মিডিয়ায় আজকে আলোচনা করব আমার চিকিৎসা সংক্রান্ত বিষয়। আজকে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার মহেন্দ্র বণিক। নমস্কার ডাক্তারবাবু। আমরা যেহেতু একজন দন্ত চিকিৎসকের সঙ্গে আজকে আলোচনা করব, প্রথমেই যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আমাদের যে বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করার পর অনেকেরই একটা আগ্রহ থাকে, সবাই বাচ্চা কবে দাঁত বেরোবে, বাচ্চার কেউ হয়তো বলে এই এখনো বয়স হয়ে গেল দাঁত বেরোলো না, বা দাঁত বেরোনো নিয়ে একটা কৌতূহল থাকে বাচ্চাদের ব্যাপারে, যেমন বাচ্চারা কবে কথা বলতে শুরু করবে সেরকম দাঁত বেরোনো। আসলে বাচ্চাদের দাঁত বেরোনোর সময়টা কখন? দেখুন, অনেক ক্ষেত্রে অনেক রকম ব্যাপার হয়। আমাদের নর্মাল যেটা ধরা হয় যে ডিসিডুয়াস টিথ বলা হয় বাচ্চাদের দাঁতকে, সেই ডিসিডুয়াস টিথ বেরোতে শুরু করে 6 মাস পরে, জন্মের 6 মাস পরে থেকে। মেয়ে এবং ছেলে উভয়েরই? হ্যাঁ, উভয়েরই। এবং কিছু ক্ষেত্রে খুব দেখা যায় যে জন্মের পরেই দাঁত থাকে, সেইগুলোকে বাদ দিয়ে একটু তো অ্যানোমালি থাকেই কিছু, সব জিনিসেই মেডিকেল ফিল্ডে। তো সেগুলো বাদে নর্মাল আমাদের জেনারেলাইজ করে যদি বলতে চাই তো 6 মাস পর থেকে 6 মাস পর থেকে স্বাভাবিকভাবে দাঁত বেরোতে শুরু করে। এটা কি শীতের শীত প্রধান দেশে একরকম বা গ্রীষ্ম প্রধান দেশে একরকম, সেরকম কোনো ব্যাপার নেই? সব জায়গায় এটা জেনেটিক, এটা সবার ক্ষেত্রে একই হয়। সাধারণত ছোটবেলায় যে দাঁতগুলো বেরোয় তারপরে সেই দাঁতগুলো সব পড়ে যাওয়ার পর আবার দাঁত বেরোয়, এই ছোটবেলার পরে যে দাঁতগুলো বেরোয় এই সময় কোন বিষয়ে খেয়াল রাখা উচিত, কি যত্ন নেওয়া উচিত? দেখুন, ছোটবেলায় আমাদের যে দাঁতগুলো বেরোয় সেগুলো থাকে আমাদের 6 বছর অবধি, তারপরে 6 বছর পর থেকে নতুন দাঁত গজাতে শুরু করে। পুরোনোগুলো পড়ে গিয়ে নতুন দাঁত গুলো পার্মানেন্ট টুথ আমাদের তৈরি হতে শুরু করে। সেটা 6 থেকে 12 বছর অবধি মোটামুটি লাগে সবকটা দাঁত রিপ্লেস করে নতুন পার্মানেন্ট টুথ আসতে। এবার এই যে ছোটদের আমাদের যে দাঁত বলি সেগুলো খুবই ক্যারিস প্রবণ হয়, অর্থাৎ আমাদের এই পার্মানেন্ট টুথের মতো অতটা এনামেল শক্ত থাকে না। সুতরাং সেখানে কি হয়, আমরা যে এখনকার দিনে যে হ্যাবিচুয়েট হয়ে গেছি বাচ্চাদের জাঙ্ক ফুড খাওয়ানো, চিপসের প্যাকেট দিয়ে দেওয়া, এই জাঙ্ক ফুড গুলো প্রচন্ড পরিমাণ স্টিকি যদি ফুড খাওয়ানো হয়, চকলেট খাওয়ানো হয়, সেখানে দাঁতের গোড়ায় জমে সেটা থেকে আবার সেই খাদ্যদ্রব্যটা পচে গিয়ে সেখানে ইনফেকশন হয়, সেখান থেকে আস্তে আস্তে ক্যারিস গ্রোথ করে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণে। তারপরে সেখানে জায়গাগুলো আমরা ফলস্বরূপ সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই যে একটা কালো করে স্পট হয়েছে, এবং সেই স্পটগুলো যদি প্রথমেই রেকটিফাই আমরা করে দিই যে না আমার বাড়ির বাচ্চার দেখলাম একটা কালো স্পট হয়েছে, তো সেটাকে জেনারেল আমরা কোনো কাছের যে ডেন্টিস্টের কাছে নিয়ে গেলাম, তাহলে সেখানটায় সঙ্গে সঙ্গে তিনি ওই ক্যারিস জায়গাটা পরিষ্কার করে সেই জায়গাটা একটা রেস্টোরেশন বলে, তো রেস্টোরেশন করে দিল, আমাদের একটা ফিলিং করে দিলাম আমরা, তাহলে জায়গাটা কিওর হয়ে গেল। আর যদি না হয় সেটা প্রলং বাড়তে থাকবে, বাড়তে যখন সেটা একদিন নার্ভে গিয়ে পৌঁছাবে তখন বাচ্চাটা ব্যথা হবে এবং প্রচন্ড যন্ত্রণা হবে। এবার শহর অঞ্চলের কথা নিশ্চয়ই তারা কাছাকাছি অনেক ডেন্টিস্টকে পায়, যারা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে হয়তো সবসময় গিয়ে ডেন্টিস্টকে, তাদের নিজেরা কিভাবে প্রাথমিকভাবে এর সাবধানতা অবলম্বন করতে? প্রাথমিকভাবে সাবধানতা বলতে আগে পরিষ্কার করতে হবে ভালোভাবে, দাঁতগুলো বাচ্চাদেরকে মাজাতে হবে 1 নম্বর। পারলে কোনো ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করতে পারেন। 2 নম্বর, যেগুলো কি আঙুল দিয়ে মাজতে? হ্যাঁ, না, বাচ্চাদের যেমন ব্রাশ থাকে সেই বাচ্চাদের ব্রাশ দিয়ে ফ্লুরাইড যুক্ত পেস্ট দিয়ে মাজলে সেখানে ক্যারিস ধরার প্রবণতাটা কম থাকে। আর ভালো করে খাওয়া দাওয়ার পরে মুখের কুলকুচি করতে হবে। এই কুলকুচিটা করলে ভালো করে খাবারগুলো বেরিয়ে যাবে, খাবার না জমতে থাকলে ওখানটায় আর ক্যারিস বা ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার কোনো চান্স থাকে না। দিনে কবার ব্রাশ করতে হবে? আইডিয়ালাইজ 2 বার করা খুব ভালো। একটা সকালবেলা, যেহেতু আমাদের সারাদিন রাত্রিবেলা ঘুম হয়, তারপরে মুখ বন্ধ থাকে, ব্যাকটেরিয়া গুলো জমা হয়, আর একবার রাত্রিবেলা ঘুমানোর আগে। এটা বড়দের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও তাই? হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও তাই। আর এইবার আপনার কাছে আমি বলবো যে দাঁতের স্বাভাবিক যে দাঁত অনেকের সুন্দর থাকে, দাঁত একটা হাসলে যেমন একটা দাঁতের একটা সুন্দর দাঁত থাকলে তার হাসি যেমন সুন্দর হয়, সেরকম অনেকের দাঁত যদি সুন্দর না হয়
আপনার আধুনিক পদ্ধতিতে কি সেই দাঁতটাকে সুন্দর করার কোনো টেকনিক আছে? একদম, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। এখন আধুনিক পদ্ধতিতে সমস্ত রকম বিষয় বেরিয়ে গেছে। আপনাদের যে রকমই দাঁত থাকুক, টেরা বেঁকা যেগুলো মনে হচ্ছে যে কারোর থাকে, আমাদের নিচের চোয়ালটা এগিয়ে থাকে, কারোর ওপরের চোয়ালটা পিছিয়ে থাকে, এরকম বিভিন্ন ধরনের অ্যানোমালি বা প্রবলেম আমরা ফেস করি, এবং সেগুলোকে বিভিন্ন উপায়ে ঠিক করা যায়। একটা তো হয় যদি প্রাথমিকভাবে অর্থোডেন্টিক ওয়্যার দিয়ে, বা যেগুলো তার বাঁধা বলে, সেই তার বাঁধা অনেকের দেখা যায়। তারগুলো কতদিন বেঁধে রাখতে হয়? এগুলো অবস্থার উপর ডিপেন্ড করছে, কেমন কি অবস্থা আছে সেই কন্ডিশনের উপর বিভিন্ন। মোটামুটি ধরুন 6 মাস থেকে 2 বছর অব্দি তো এক একজনের ওয়্যার লাগে। আবার ধরুন কোনো একটা খুব মানে সিরিয়াস কেস বা এই জটা যদি খুব এগিয়ে থাকে, তো তখন দেখা যাবে আমাদের জটা কেটে একটা সার্জারি করে পেছিয়ে। সেটা না, আমি সার্জারি না করে ধরুন দাঁত তুলে নতুন দাঁত না বসিয়ে এটাকে দাঁতটাকে সুন্দর মানে করার উপায় কি? মেয়েদের ক্ষেত্রে অন্তত খুব অর্থোডেন্টিক ওয়ার্ড দিয়ে করা যায়। আবার যদি দেখা যায় যে এটা ক্ষেত্র বিশেষে কেস অনুযায়ী আলাদা আলাদা হয়। আবার যদি দেখা যায় যে কেস তেমন কেস আছে যে অর্থোডন্টিক ওয়ার্ড অনেকজন করতে চাইছে না, 2 বছর বা 3 বছর যেহেতু লেগে রাখতে হবে, তাদের ক্ষেত্রে ক্রাউন বসিয়েও করা যেতে পারে। সেটা কেস অনুযায়ী দেখে ভ্যারি করে কেস অনুযায়ী আলাদা আলাদা ট্রিটমেন্ট প্ল্যানিং হবে। কেউ যদি মানে একটা কথার কথা বলছে, কেউ এসে যদি বলে ধরুন আমাদেরই অনেকের ভালো লাগে অমুক হয়তো সিনেমা চলচ্চিত্রের একজন নায়িকার দাঁত খুব সুন্দর, সেরকম যদি বলে ওই কিছুটা ওই ধরনের আমাকে করে দিতে হবে, সেগুলো হ্যাঁ ওইগুলো সবই হয়। আপনি যেমন চাইবেন তেমন গোটাটা চেঞ্জ করে তেমন পুরো একবারে সমান বা সুন্দর যাতে হয়। পুরোনো দাঁতগুলো তুলে নতুন দাঁত বসানোর দেখুন সেগুলো ভ্যারি করে, কেস টু কেস ভ্যারি করবে। একটা অর্থোপেডিক ওয়ার্ডে যদি কাজ হয়ে যায় তাহলে তো সেখানে হয়ে যাবে। আবার যদি না হয় অনেকজনা ক্রাউন করেও বসাতে পারে। এবার দেখতে হবে কি অবস্থায় আছে, অবস্থা না বুঝে আগে থেকে কিছু বলা সম্ভব নয়। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে ট্রিটমেন্টটা করা হয়। এই ক্যারিজ যে আমাদের খুবই ভোগায়, দাঁতের যন্ত্রণা মানে যে ভুক্তভোগীরা মাত্র জানে দাঁতের যন্ত্রণা মানে কতটা কষ্টদায়ক। এই ক্যারিজ মানে যাতে না হয় সেটা কিভাবে তাকে করতে হবে? আর তার জন্য ভালো করে দাঁত মাজাটা তো প্রথম দরকার। দেখুন খাবার না জমলে ক্যারিজ হবে না। আমাদের ক্যারিজ হয় আমরা খাবার ঘুম থেকে উঠে বা আমরা বেশিরভাগই জন্যই একবার করে দাঁত মাজি। সাধারণ লোকের যেটাকে বলে দাঁতে পোকা লেগেছে, দাঁতে পোকা লেগেছে, এই পোকা একবার আমরা কি করি যে সাধারণত ঘুম থেকে উঠি একবার এমনি মেজে নিই, কিন্তু তাতে তো আর পরিষ্কার হয় না। এই জিনিসটা আপনাকে বোঝাতে গেলে মানে এই থালা বাসন মাজার মতো ব্যাপার আর কি। যে আপনি যদি যে সার্ফ ইউজ করেন, যাই ইউজ করেন, যদি মানে একটা থালার কোণ ঘষে ঘষে না পরিষ্কার করেন কোনোদিন, এটাও বা তোর খাবারের দাগগুলো উঠবে না। তেমনই আমাদের দাঁতেরও তেমন ব্যাপার, আপনাকে প্রতিটা জায়গায় স্ট্রোক বাই স্ট্রোক ভালো করে পরিষ্কার করতে হবে। স্বাভাবিকভাবে পূর্ণবয়স্ক মানুষের কতক্ষণ ব্রাশ করা উচিত? 2 মিনিট এনাফ। খুব বেশি করাটা ঠিক না, খুব বেশি না। টাইমের উপর ডিপেন্ডেন্ট করছে না, আপনার পরিষ্কার করাটার উপর ডিপেন্ড করছে। আপনি ভালো করে কোনাগুলো পরিষ্কার করছেন কিনা, ভালো করে কুলকুচি করা দরকার, যাতে খাবারের যে পার্টিকেল গুলো আমাদের মুখের মধ্যে আছে সেগুলো বেরিয়ে যায় দাঁতের কোণ থেকে বা এগুলো থেকে। অনেকেই হয়তো জানে, তাও বলো পূর্ণবয়স্ক মানে আলোচনা যখন হচ্ছে আপনার মুখ থেকে জেনে নেবো, একজন পূর্ণবয়স্ক মানুষের, পুরুষ মানুষের আর একজন মহিলা পূর্ণবয়স্ক কত জোড়া দাঁত থাকে স্বাভাবিকভাবে? হ্যাঁ মানে আমাদের 32টা দাঁত থাকে। এর কম বেশি কি হয়? কম বেশি হয়, অবশ্যই হয়। আমাদের অনেক জনের মধ্যেই দেখা যেতে পারে 28টা দাঁত থাকে, এবার 4টে করে বের হয় না। লাস্ট যেগুলোকে আমরা উইজডম টিথ বলি বা আক্কেল দাঁত বলি, সেগুলো অনেকজনের বের হয় না, অনেকজনের থাকেও না। এই কারোর হয়তো কোনো একটা অ্যানিমেলি দেখা গেল সামনের দাঁত নেই কিছু একটা, এগুলো হয়, কম বেশি হয়। কিন্তু ইন জেনারেল বলতে গেলে 32টা করে দাঁতই ম্যাক্সিমাম। এই দাঁতের আজকাল দেখা যাচ্ছে আধুনিক অনেক চিকিৎসা বেরিয়ে গেছে, দাঁত তুলে ফেলে যে নতুন দাঁত বসানো হয়, এটা কি সেই দাঁতের মানে স্বাভাবিক দাঁতে যেমন ঠান্ডা লাগলে ঠান্ডার সেন্স পাওয়া যায়, গরম লাগলে গরমের সেন্স পাওয়া যায়, যে কৃত্রিম ভাবে যে দাঁত বসিয়ে দেয় তাতে কি সেই সেন্স থাকে? না, কৃত্রিম দাঁতে কোনো সেন্স থাকবে না, ওটা আপনার দাঁতের কাজ করবে মাত্র, ওটাই, ওখানে কোনো ব্যথা বা কিছু হবে না।
স্বাভাবিক দাঁতের সঙ্গে মানে তার পার্থক্য পার্থক্য আছে। এই কথা প্রসঙ্গে আপনাকে জেনে নিই যে এই শীতকালে বা গ্রীষ্মকালে অনেক সময় শীতের সময় যে দাঁতে একটু কনকনানি হয় বা গ্রীষ্মকালে আলাদা করে কি প্রোটেকশন নেওয়ার ব্যাপার আছে? শীত গ্রীষ্মকাল বলে আলাদা করে কোনো প্রোটেকশনের ব্যাপার নেই। শীতকালে কি হয়, আমাদের অনেক জনেরই দেখা যায় একটু বেশি করে দাঁতের শিশির বা কনকনানিটা হচ্ছে, তার কোনো একটা নিশ্চয়ই কারণ থাকবে, এমনি নর্মাল দাঁত থাকলে হয় না। আমাদের বেশিরভাগ জনের দেখা যেতে পারে যে যেটা যাচ্ছে মাড়িগুলো আমাদের নেমে যায়, কারণ আমরা দাঁতের মাজলেও মাড়ির তো কোনোদিন যত্ন নিই না, তো মাড়িগুলো একটুখানি নেমে যায়, তো ভেতরের ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়। সেখানে যখন শীতকালে বা ঠান্ডা জলটা এসে লাগে তখন সেটা শিরশির করে ওঠে, তাই জন্য আমাদের এই শিরশিরানিটা অনুভব করা হয়। খুব ঠান্ডা মানে খুব ঠান্ডা জিনিস খাওয়া, মানে আইসক্রিম জাতীয় বা খুব গরম মানে একবারে গরম চা, এগুলো খাওয়া দাঁতের পক্ষে কি ক্ষতিকারক কিছু বা এতে ক্ষতি? না না না, এতে কোনো আলাদা করে ক্ষতিকারক কিছু নেই যে ঠান্ডা খাওয়া যাবে না, দাঁতের জন্য গরম খাওয়া যাবে না, এরকম কিছু নেই। তাতে দাঁতের কোনো ক্ষতি হয় না? আগেকার দিনে বা এখনো হয়তো গ্রামীণ এলাকায় মানুষ নিমের ডাল দিয়ে আপনার দাঁত মাজতো, বা ভ্যান্ডার ডাল বলে একরকম শুনেছি, খুব সম্ভবত এটাকে ভ্যান্ডারি ডাল বলে হয়তো, সেইগুলো দিয়ে কেটে দাঁত মাজতো এবং বলে তাদের দাঁত তো বেশ ভালো পরিষ্কার থাকতো। আর এখন আধুনিক সময় তো নানা রকম পেস্ট বেরিয়ে গেছে, ওই যে মানে আয়ুর্বেদিকই বলুন বা মতে যে দাঁত ব্রাশ করা, ওইগুলো কি আপনি যারা করে তাদের বারণ করবেন? হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আগে দাঁত ভালো থাকতো এটা কথা নয়, আদিম মানুষ যখন ছিল তাদের কোনোদিন দাঁতে বিশেষ পোকা টোকা দেখা যায়নি, কারণ তাদের তখন খাবার, আমাদের দাঁতে পোকা বা ক্যারিজ যেটা হয় সেটা হয় আমাদের খাদ্য অভ্যাসের ফলে। আমরা যত এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, আমরা আধুনিক হচ্ছি, তত খাদ্য অভ্যাস চেঞ্জ হচ্ছে। আমরা এখন চিপস খাচ্ছি, এই খাচ্ছি, চকলেট খাচ্ছি, এগুলো বেশি খাচ্ছি, সুতরাং তাই জন্য আমাদের দাঁতের খারাপ হওয়ার প্রবণতাটা এগোচ্ছে। আর আগেকার দিনের মানুষ এত কিছু খেত না, তাই জন্য পরিষ্কার করে দিত, অত হতো না। নিম ডাল দিয়ে না, নিম আপনি যত নিম বা ওইসব কিছু দিয়ে যতই মাজবেন তত আরো দাঁতটা ক্ষয় হবে, এটা ভালো তো হবেই না, উল্টে খারাপ হবে। সেগুলো আপনি না যাতে না করে সেটাই বলবেন। হ্যাঁ একদম একদম বারণ, ওটা করা ক্ষতি। ওটা স্বাভাবিকভাবে মানুষের কত বছর বয়স পর্যন্ত দাঁত ঠিক থাকে, মানে ঠিক থাকে মানে দাঁত নড়ে না বা এইরকম জেনারেল কিছু নেই, মানে খাদ্য অভ্যাসের উপরে এটা যারা একটু মেনটেন করে তাদের বেশি দিন থাকে। এমনও দেখা গেছে 70 বছর বয়স তার কোনো দাঁতের কিছু হয়নি, আবার এমনও দেখা গেছে 25 বছর 26 বছর বয়স তাদের অর্ধেকের বেশি দাঁতে পোকা হয়ে একদম নেই, এরকমও আছে। এটা কোনো বয়স ডিপার্টমেন্ট কিছু নয়। আধুনিক আপনার যে চিকিৎসায় যদি এই দাঁতের ব্যাপারে আপনার কিছু বলার থাকে? দেখুন, আধুনিক চিকিৎসা অনেক রকম হয়ে গেছে। প্রথমত বলে দিই, আগেকার দিনে যেটা করা হতো, আমরা যেতাম, দাঁতে ব্যথা হতো, দাঁতটা যেতাম তুলে দিতাম, এটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি। দাঁত তোলা মানে একটা অঙ্গহানি, সেটা কোনোদিন ভালো হতে পারে না। আপনি যখনই একটা দাঁত তুলবেন, আমাদের যে 32টা দাঁত থাকে একটা অ্যাকর্ড একটা পজিশনে থাকে, তো সেটার একটা নির্দিষ্ট চাপ থাকে, একটা যখনই সরিয়ে দেবেন তো সেই চেয়ারের পায়ের মতো ব্যাপার হয়ে গেল, একটা কেটে দিলে আস্তে 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 সবকটাই ধসতে শুরু করবে। তো এখন অনেক আধুনিক চিকিৎসা আছে, দাঁত রাখা যায়, যে অবস্থায় হোক, খুব খারাপ অবস্থা না হলে দাঁতগুলো রাখা যায়। তো দাঁতগুলো রাখুন, আপনি যদি একবার দাঁতটা রাখুন তাহলে দেখবেন প্রলং টাইমে আপনার এটা লাভজনক হবে। আর এই দাঁতের ব্যাপারে যে আজকালকার দিনে যে নানা রকম দাঁতের পেস্টের বা ব্রাশের বিজ্ঞাপন বেরোয়, এই যে সে বিজ্ঞাপনে প্রভাবিত হয়েছে কি ব্যবহার করাটা কি? না, বিজ্ঞাপনের কোনো প্রভাবিত হয়ে ব্যবহার করা উচিত নয়। দেখুন, দুটো ধরনের বিজ্ঞাপন আছে, একটা হচ্ছে নর্মাল টুথপেস্ট বা কোলগেট পেপসোডেন্ট যেগুলো বলি, সেগুলো সবই অ্যাকচুয়ালি এক। পেস্টের মধ্যে নুন থাকে, এটা কি কোনো মানে এইটা হ্যাঁ ওই একটুখানি হয়তো কাজে দেয়, কিন্তু সেই মানে এই নয় যে আপনি ওই নুন দেওয়া পেস্ট ইউজ করছে মানে আপনার কিছু হবে না, এরকম কিছু নয়। ভালো তো ওটাই, একটুখানি কিছু কাজ তো দেয়।
সর্বশেষ প্রশ্ন এটা, আপনার দাঁত ভালো রাখার জন্য সাধারণ মানুষকে আপনি কি পরামর্শ দেবেন? রোজ ভালোভাবে দাঁতটা মাজুন, একটু মানে সেন্স নিয়ে একটু বিবেচনা করে সব কোনা কাঞ্চিগুলো দাঁতের যে পোকড় ওগুলো ভালো করে মাজুন, বেশিবার করে কুলকুচু করুন। মিষ্টি খেলে কি দাঁতের ক্ষতি বেশি হয়? হ্যাঁ, মিষ্টি খেলে বা যে কোনো চকলেট ধরনের বা যে কোনো স্টিকি ফুড খেলে দাঁতের ক্ষতি অবশ্যই বেশি হয়। তাও মানে এই নয় যে আপনি খাবেন না, কিন্তু খাবেন তার সঙ্গে সঙ্গে আপনি যদি ওটা জমতে না দেন, যদি ভালো করে কুলকুচু করে নিন, আপনার কিছু হবে না। আমরা আজকে খুব সুন্দর কিছু পরামর্শ পেলাম দাঁত কিভাবে আমরা সুন্দরভাবে রাখবো। আমাদের সেই পরামর্শ দিলেন ডাক্তার মহেন্দ্র বণিক। বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ।